আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। বিদেশিদের ভিসা ও গ্রিন কার্ড স্থগিত করলেন ট্রাম্প। অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে অ্যাসাইলাম আবেদন ও ওয়ার্ক পারমিট অযোগ্য। ব্যবস্থা না নিলে করোনায় কয়েক লাখ মানুষ মারা যেত বললেন ট্রাম্প। নির্বাচনী জনসভার আরও 2 কর্মীর করোনা শনাক্ত। বাংলাদেশে করোনায় মৃত্যু 1,500 ছাড়ালো, নতুন 5 জেলাকে রেড জোন ঘোষণা। ব্রাজিলে করোনায় মৃত্যু 50,000-এর বেশি, সরকার বিরোধী বিক্ষোভ। 1,000-এরও কম মানুষ নিয়ে এবারের হজ আয়োজন সৌদির। বিদেশ থেকে যেতে পারবেন না কেউ, টাকা ফেরত পাবেন বাংলাদেশে নিবন্ধিতরা। ধাতব মূর্তির ভেতর ধ্যানে মগ্ন সত্যিকারের সন্ন্যাসী, চমকে গেলেন বিজ্ঞানীরা। মহামারী করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে কর্মহীন মানুষের সংখ্যা এখন রেকর্ড সর্বোচ্চ। এরই পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি কর্মীদের জন্য H-1B এবং তাদের পরিবারের জন্য H-4 ভিসা এবং ওয়ার্ক পারমিটের আওতায় বেশ কিছু ভিসা প্রদান চলতি বছর পর্যন্ত বাতিল করেছেন। এক নির্বাহী আদেশে তিনি এসব ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেন। তালিকায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিদেশি কর্মীদের কোম্পানি বা নিয়োগদাতা পরিবর্তনের L-1 ভিসা এবং চিকিৎসক ও গবেষকদের জন্য বরাদ্দ J-1 ভিসাও স্থগিত করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে 5,25,000 কর্মহীন মানুষের জন্য কাজের সুযোগ তৈরি হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ভিসা ব্যবস্থার ব্যাপক সংস্কারের জন্য নির্দেশনাও জারি করেছেন, যা 85,000 H-1B ভিসা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের মেধাভিত্তিক বর্তমান লটারি সিস্টেমকে প্রতিস্থাপন করবে। এর ফলে সর্বোচ্চ বেতনের অফার যারা পান, এটা তাদের পক্ষে যাবে বলে ধারণা। এদিকে অ্যাসাইলাম বা আশ্রয় প্রত্যাশীদের জন্য পৃথক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন দপ্তর USCIS। এতে বলা হয়েছে, অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীরা কোনোভাবেই অ্যাসাইলাম আবেদনের যোগ্য হবেন না এবং তারা কোনো কাজের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নেয়ায় অনেকেই সমালোচনা করেছেন। তারা বলছেন, যুক্তরাষ্ট্রে বিদেশিদের অভিবাসন সীমাবদ্ধ করার জন্য ট্রাম্প তার দীর্ঘদিনের লক্ষ্য বাস্তবায়নের কাজে মহামারীকে ব্যবহার করছেন। শহীদুল ইসলাম, বাংলা চ্যানেল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কোভিড-19 মহামারীর দাপটে পর্যদুস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় দেশটির আশেপাশেও নেই কোনো দেশ। রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন শয়ে শয়ে মানুষ। এরই মধ্যে করোনা ভাইরাসে মৃত্যু 1,22,000 ছাড়িয়েছে, আক্রান্ত 24 লাখ ছুঁই। এরই মধ্যে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মহামারীতে মৃত্যু 1.5 লাখ ছাড়াতে পারে। অবশ্য তিনি এও দাবি করেছেন, যথাসময়ে ব্যবস্থা না নিলে এই সংখ্যাটা আরো কয়েক গুণ বাড়তে পারত। যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। এই স্টেটে আক্রান্ত হয়েছেন 4,11,972 জন আর মারা গেছেন 31,268 জন। আক্রান্তের দ্বিতীয় ক্যালিফোর্নিয়ায় 1,84,095 জন সংক্রমিত হয়েছেন আর মারা গেছেন 5,565 জন। আর মৃত্যুতে দ্বিতীয় নিউ জার্সিতে ইতিমধ্যে 13,065 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 1,72,390 জন। এদিকে করোনা মোকাবেলায় তার সরকারের নেওয়া ব্যবস্থা সফল দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, করোনায় আরো অনেক মৃত্যু হতে পারত। যথাযথ পদক্ষেপের কারণে তা অনেকটা নিয়ন্ত্রণে রাখা গেছে।
প্রশমনে ব্যবস্থা না দিলে আমরা 2 মিলিয়ন থেকে 4 মিলিয়ন মানুষ হারাতাম। I shut down the United States to very heavily infected but all people from China in late January, which is months earlier than other people would have done it if they would have done it at all. I saved hundreds of thousands of lives. We don't ever get even a mention. মার্চের মাঝামাঝি ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের একটি গবেষণাতেও এমন একটি দাবি করা হয়েছিল। তাতে বলা হয়েছিল ছোঁয়াচে এই ভাইরাস প্রতিরোধে কোনো ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্রে 22 লাখ মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল। চীনের উহানে উৎপত্তি হওয়া নভেল করোনা ভাইরাসকে প্রথম দিকে গুরুত্ব দেয়নি ট্রাম্প প্রশাসন। তার খেসারত দিতে হলো দেশটির জনগণকে। এই কারণে ট্রাম্প সমালোচিত হচ্ছেন ব্যাপকভাবে। আসন্ন নির্বাচনে তার প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের আরো 2 সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা ওকলাহোমার টালসায় তার নির্বাচনী সমাবেশে আয়োজনে সহায়তা করেন। সোমবার নির্বাচনী প্রচারণা কেন্দ্র এই কথা জানায়। নির্বাচনী প্রচারণা কেন্দ্রের যোগাযোগ বিষয়ক পরিচালক টিম মার্টাক বলেন, এই 2 স্টাফ সমাবেশে অংশ নিলেও এই অনুষ্ঠান চলাকালে তারা সার্বক্ষণিকভাবে মাস্ক পরেছিলেন। এই দুজনই অগ্রবর্তী দলের সদস্য। করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়ায় নির্বাচনী প্রচারণা কেন্দ্র তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে এবং তাদের সংস্পর্শে আসা লোকদের শনাক্ত করা হচ্ছে। শনিবারের সমাবেশের কয়েক ঘন্টা আগে ওই কেন্দ্র জানায় টালসার অগ্রবর্তী দলের 6 সদস্যের করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এই সমাবেশের কারণে অতি ছোঁয়াচে এই ভাইরাস ফের ছড়িয়ে পড়তে পারে স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে এমন উদ্বেগ থাকা সত্ত্বেও ট্রাম্প এই সমাবেশের আয়োজন করেন। মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এটি ট্রাম্পের প্রথম নির্বাচনী সমাবেশ। I can name Kung Flu. I can name 19 different versions of names. মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। Many call it a virus, which it is. Many call it a flu. What difference? বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন 3412 জন। সরকারি হিসেবে মারা গেছেন 43 জন। এ নিয়ে বাংলাদেশে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 1545 জনে। অর্থাৎ মৃত্যুর সরকারি হিসেবে 1500-এর মাইল ফলক পার করল বাংলাদেশ। মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন 1,19,198 জন। দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। তিনি জানিয়েছেন, গত 24 ঘন্টায় 65টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 16,292টি। বাংলাদেশে প্রথম সংক্রমণ শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 6,47,011টি। 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন 880 জন। মোট সুস্থ হয়েছেন 47,635 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 880 জন এবং এ পর্যন্ত সুস্থ 47,635 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.96%। গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যাই 38 জন আর নারী মারা গেছেন 5 জন। যারা মারা গেছেন তাদের মধ্যে 33 জনেরই বয়স 51 থেকে 80 বছরের মধ্যে। তাদের মধ্যে 16 জন ঢাকা বিভাগের, 15 জন চট্টগ্রাম বিভাগের, 6 জন রাজশাহী বিভাগের, 2 জন করে খুলনা ও ময়মনসিংহ বিভাগের এবং 1 জন করে বরিশাল ও সিলেট বিভাগের। 30 জন মারা গেছেন হাসপাতালে, 12 জন বাসায় এবং 1 জনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন এবং এ পর্যন্ত 1,545 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30%। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন, বাড়িতে 12 জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন 1 জন। এদিকে করোনা ভাইরাসের অধিক সংক্রমণের কারণে দেশের আরও 5টি জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোন এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হচ্ছে ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। এইসব জেলার রেড জোন এলাকায় সাধারণ ছুটি থাকবে।
এ নিয়ে সংক্রমণের ঝুঁকিপূর্ণ মোট 15 জেলা রেড জোনের আওতায় এলো। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। কোভিড-19 মহামারীতে ব্রাজিলে রেকর্ড 50,000 মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 10 লক্ষাধিক মানুষ। যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলই একমাত্র দেশ যেখানে মৃত্যু 50,000 ছাড়ালো। দেশটিকে করোনার হটস্পট বিবেচনা করা হচ্ছে। মহামারী মোকাবেলায় দেশটির প্রেসিডেন্ট বোলসোনারোর সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তার পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছে হাজার হাজার জনতা। এমনকি করোনা ভাইরাসে এত আক্রান্ত ও মৃত্যুর ঘটনাও ব্রাজিলে সরকার বিরোধী আন্দোলন দমাতে পারেনি। অন্যদিকে প্রেসিডেন্টের অনুসারীরাও তার সমর্থনে রাজপথে নেমেছে। তাদের দাবি, কংগ্রেস এবং সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর চেষ্টা করছে। ব্রাজিলে শনাক্ত কোভিড-19 রোগীর সংখ্যা 10,85,038 জন এবং মৃতের সংখ্যা 50,617 জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 26 ফেব্রুয়ারি ব্রাজিলে প্রথম নতুন করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল। তারপর 4 মাসেরও কম সময়ের মধ্যে শুক্রবার আক্রান্তের সংখ্যা 10 লাখ পার হয়। ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, করোনা ভাইরাস মোকাবিলায় তিনি যথাযথ পদক্ষেপ নেননি এবং বিষয়টিকে গুরুত্বই দেননি। এদিকে মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 92 লাখ ছাড়িয়েছে। মহামারীতে এ পর্যন্ত বিশ্বে মারা গেছেন প্রায় 4,75,000 মানুষ। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। মহামারী করোনা ভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে অল্প সংখ্যক মানুষের অংশগ্রহণে হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। যারা ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছেন, শুধু এমন মানুষরাই এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন। সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে দেশটির হজ বিষয়ক মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হচ্ছে, এই বছরও হজের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা সীমিত সংখ্যায় এবারের হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিবৃতিতে বলা হচ্ছে, বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি, এখনও কোনো ভ্যাকসিন তৈরি না হওয়া এবং বিভিন্ন দেশ থেকে আগত বিশাল সংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই সমাবেশে সামাজিক দূরত্ববিধি পালনের সুযোগ না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 25 লাখ মুসল্লি হজে অংশ নেন, কিন্তু এবার মহামারী করোনার কারণে মানুষজন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারছেন না। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। ফলে অনেকটা বাধ্য হয়েই এমন কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছে সৌদি কর্তৃপক্ষ। এবারের হজ স্বাভাবিকভাবে আয়োজন করতে না পারায় সৌদি আরবের রাজস্ব আয়েও বিশাল ভাটা পড়বে, কারণ হজ আয়োজন থেকে প্রতি মৌসুমে অন্তত $1.5 বিলিয়ন আয় করে থাকে সৌদি আরব। এদিকে এ ঘোষণার পর চিন্তায় পড়েছেন বাংলাদেশ থেকে হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করা 65,000 মুসল্লি। তবে ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম জানিয়েছেন, নিবন্ধনকৃতরা চাইলেই কোনো ধরনের হয়রানি ছাড়াই তাদের টাকা তুলে নিতে পারবেন। আর যারা টাকা তুলবেন না, তারা আগামী বছর হজে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। খায়রুন তাসনিম, জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। হুথি পরিচালিত আল মাসিরা টেলিভিশনে দেয়া এক ভাষণে সংগঠনটির মুখপাত্র বলেছেন, সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবারের এই হামলার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে আল মাসিরা বলছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের গভীরে বড় ধরনের হামলা চালিয়েছে। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইয়েমেনে এই গোষ্ঠীর সঙ্গে 5 বছর ধরে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বলছে, মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
করোনা ভাইরাস মহামারীর কারণে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের 6 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, যার মেয়াদ শেষ হয় গত মাসে। এরপর থেকেই দুই পক্ষের সহিংসতার পরিমাণ আবারও বৃদ্ধি পেয়েছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে হুথি। জবাবে ইয়েমেনে এই বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করেছে সৌদি জোট। সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালকি বলেন, রিয়াদে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ধ্বংস করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী নাজরান এবং জিজান প্রদেশের হুথিদের ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে জোট। সোমবারও এই বিদ্রোহীরা সৌদি আরবে বেশ কয়েকটি সশস্ত্র ড্রোন হামলা চালায়। 2014 সালের শেষের দিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর আল হাদি হুথি বিদ্রোহীদের হামলা ও আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে সৌদিতে পালিয়ে যান। পলাতক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় ফেরানোর লক্ষ্যে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে 2015 সালের মার্চে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা পেছানোর বিষয়ে পারস্পরিক ঐক্যমত্যে পৌঁছেছে ভারত ও চীন। শুধু তাই নয়, সীমান্তে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ভারতের পক্ষ থেকে যেসব দাবি জানানো হয়েছিল, চীনা বাহিনী তা মেনে নিয়েছে বলে দাবি করছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। লাদাখে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সোমবার পূর্ব লাদাখে চুসুল সেক্টরে দুদেশের কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে লেহতে মোতায়েন 14 নম্বর কোরে লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিং ও চীনের পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্টের মেজর জেনারেল লিন লিউয়ের মধ্যে প্রায় 11 ঘণ্টা আলোচনা হয়। সরকারিভাবে কোনো পক্ষই ওই বৈঠক নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি। তবে সেনা সূত্রের বরাতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, পূর্ব লাদাখের চুসুল লাগোয় মলডো অঞ্চলের হৃদ্যতাপূর্ণ পরিবেশে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘাতের ক্ষেত্রগুলো থেকে সেনা পেছানোর বিষয়ে আলোচনায় সম্মতি দিয়েছে চীন। সেনা পেছানোর পাশাপাশি এলএসি বরাবর স্থায়ী বাংকার সহ বিভিন্ন নির্মাণের কাজ বন্ধ রাখার বিষয়টিতেও চীনা ফৌজের কর্মকর্তারা নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন। গালোয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্ট 14 এবং 15 এর পাশাপাশি গোগ্রা উপত্যকার হট স্প্রিং এলাকার পেট্রোলিং পয়েন্ট 17 এবং প্যাংগং লেকের উত্তরাংশের ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 8 পর্যন্ত বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই স্থায়ী ও অস্থায়ী নির্মাণ করেছে চীন। লাদাখের গালোয়ান উপত্যকায় গত 15 জুন চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে ভারতীয় সেনার। তাতে কর্নেল মেজর সহ 20 ভারতীয় সেনা প্রাণ হারান, আহত হন আরও 76 জন সেনা। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। করোনা ভাইরাস মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক খাত। এ সময় অনেক প্রতিষ্ঠানের যখন নাকানি চুবানি অবস্থা, তখন ব্যতিক্রম ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। মহামারীর সময়ে সম্পদ বেড়েছে ভারতের শীর্ষ এই শিল্প গোষ্ঠীর, আর এতেই পোয়া 12 রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির। বিশ্বের শীর্ষ 10 ধনীর তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। এই তালিকায় বর্তমানে 9 নম্বর স্থান অধিকার করে আছেন মুকেশ আম্বানি। 63 বছর বয়সী মুকেশের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $6,450 কোটি। এর ফলে একমাত্র এশীয় হিসেবে তিনি ঢুকে পড়েছেন বিশ্বের শীর্ষ 10 ধনীর তালিকায়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের 42% শেয়ার রয়েছে মুকেশের হাতে। সংস্থার ডিজিটাল ইউনিট জিও প্ল্যাটফর্ম লিমিটেড বড় বিনিয়োগ করে তিনি লাভবান হয়েছেন। এর আগে বিশ্ব বাজারে তেলের দাম পড়ায় আলিবাবার জ্যাকমার কাছে এশিয়ার সেরা ধনী ব্যক্তি তকমা হাতছাড়া হয়ে যায় তার। কিন্তু টেলিকম জায়ান্ট জিওর হাত ধরে ফের ঘুরে দাঁড়িয়েছেন মুকেশ আম্বানি। এখন ঋণমুক্ত সংস্থার তালিকায় নাম লিখিয়েছেন রিলায়েন্স। রিলায়েন্সের এই ঘোষণার সঙ্গে সঙ্গে গত শুক্রবার কোম্পানিটির শেয়ারের দাম হু হু করে বাড়ে। শেয়ার প্রতি মূল্য রয়েছে $1,738.59। বিশ্বের শীর্ষ 10 ধনীর তালিকায় প্রথম 5 জনের 4 জনই যুক্তরাষ্ট্রের। শীর্ষে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, তার সম্পদের পরিমাণ $16,400 কোটি। দ্বিতীয় স্থানে আছেন মাইক্রোসফটের বিল গেটস। গেটসের সম্পদের পরিমাণ $10,990 কোটি। ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গের অবস্থান তৃতীয়।
চতুর্থ স্থানে রয়েছেন ফ্রান্সের লিলিয়ানে বেটেনকোর্ট ও গ্রুপ আর্নল্টের বার্ডান আর্নল্ট। এরপর রয়েছেন বার্কশায়ার হ্যাথওয়ের ওয়ারেন বাফেট। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া উপমহাদেশের অন্যতম প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৭২ বছরে পা দিল টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রের ক্ষমতায় থাকা দলটি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও বাংলাদেশ, ইতিহাসে এই তিনটি নাম একই সূত্রে গাঁথা। আওয়ামী লীগ মানেই বাঙালি জাতীয়তাবাদের মূল ধারা। আওয়ামী লীগ মানেই সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। উপমহাদেশের রাজনীতিতে গত ৬ দশকেরও বেশি সময় ধরে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছে দলটি। এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা প্রত্যুজ্জ্বল। ৫২ ভাষা আন্দোলন, ৬২ ছাত্র আন্দোলন, ৬৬ ৬ দফা, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ যুগান্তকারী নির্বাচন আর ১৯৭১ সালের মহান স্বাধীনতা আন্দোলন, সবখানেই সরব উপস্থিতি ছিল আওয়ামী লীগের। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আওয়ামী লীগ একমাত্র দল যাদের বাংলাদেশের ইতিহাসে টানা তৃতীয় মেয়াদ সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বাধীন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের একাংশের সম্মেলনের মধ্য দিয়ে ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার টিকাটুলির KM দাস লেন রোডের রোজ গার্ডেন প্যালেসে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, যার সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক টাঙ্গাইলের শামসুল হক। তখন কারাবন্দী অবস্থায় তরুণ নেতা শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৫ সালে দলের তৃতীয় কাউন্সিল অধিবেশনে মুসলিম শব্দটি বাদ দিয়ে দলের নতুন নামকরণ হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। দেশ স্বাধীন হওয়ার পর দলের নামকরণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতা বিরোধী চক্র আন্তর্জাতিক শক্তির সহায়তায় ১৯৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাসহ জাতীয় ৪ নেতা হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করার চতুর্মুখী ষড়যন্ত্র করা হয়। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন। তার নেতৃত্বে দ্বিধা বিভক্ত আওয়ামী লীগ আবার ঐক্যবদ্ধ হয়। ৩ দশক ধরে তার নেতৃত্বে আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। এই সময়ে আন্দোলন সংগ্রামের পাশাপাশি ৪ বার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পেরেছে দলটি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তিনি সংগঠনের অগণিত নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্য জাতীয় নেতাদের। তবে করোনা ভাইরাস মহামারীর কারণে সীমিত পরিসরেই এবার পালিত হচ্ছে ঐতিহাসিক এই দলটির প্রতিষ্ঠাবার্ষিকী। CM শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নেদারল্যান্ডের দ্য মিয়ান্ডার মেডিকেল সেন্টারে অনেক বয়স্ক রোগীর চিকিৎসা হয়, কিন্তু তাই বলে ১০০০ বছর বয়সের রোগী? কয়েক বছর আগে হঠাৎ একদিন হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয় ওই প্রবীণ রোগীকে। রোগী অবশ্য কোনো সাড়া দেন না, হাঁটাচলা করতে পারেন না, এমনকি শ্বাস প্রশ্বাসও নেন না। রোগী ১০০০ বছর বয়সী এক বৌদ্ধ সন্ন্যাসীর মূর্তি। এতদিন তার ঠিকানা ছিল নেদারল্যান্ডেরই একটি মিউজিয়াম। ওই বৌদ্ধ মূর্তির মধ্যে যে সত্যি এক মানবদেহ আছে তা মুখে মুখে প্রচলিত থাকলেও বিজ্ঞানীরা তার সত্যতা জানতেন না। প্রাচীন এই রহস্যের উপর আলোকপাত করার জন্যই মিউজিয়াম থেকে ওই বৌদ্ধ সন্ন্যাসীর মূর্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। সোনালী রঙের ওই ধাতব বৌদ্ধ মূর্তির সিটি স্ক্যান করার পরই তাজ্জব হয়ে যান উপস্থিত চিকিৎসক এবং গবেষকরা। দেখা যায় বাইরে দেখে যা নেহায়েতি মূর্তি, তার ভেতরে পদ্মাসনে ধ্যানে মগ্ন এক সন্ন্যাসী, যার নাম লিউ কুয়ান।
অবশ্য ওই সন্ন্যাসীর দেহের কাঠামো ছাড়া অভ্যন্তরে অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ছিল না। পরিবর্তে তার দেহের ভিতরে বৌদ্ধ ভাষায় লেখা কাপড় ভরা ছিল। কিভাবে তার দেহ থেকে সমস্ত অঙ্গ বের করে নেওয়া হলো, কিভাবে তার মমি তৈরি হলো, তা এখনো রহস্যই রয়েছে। বিস্তর গবেষণাও চলছে এ নিয়ে। নিজেই নিজের দেহের মমিফিকেশন জাপানে বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে খুবই প্রচলিত প্রথা। এশিয়া জুড়েই এমন রীতির চল ছিল বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে। চীনেও এরকম দেখা গেছে। কিভাবে ধীরে ধীরে বৌদ্ধ সন্ন্যাসীরা নিজেদের দেহ মমি বানাতেন? ইচ্ছুক সন্ন্যাসীরা খুব কঠিন ডায়েট চার্ট অনুসরণ করেই নাকি এমন করতেন? এটা খুব ধীর গতির প্রক্রিয়া। তারা খাদ্য তালিকায় চাল, গম, সয়াবিন জাতীয় কোনো বস্তু রাখতেন না। পরিবর্তে বাদাম, বেরি, গাছের ছাল খেতেন। এতে নাকি ক্রমে তাদের চর্বি গলে যেত এবং শরীর আর্দ্রতা হারিয়ে ক্রমশ শুষ্ক হয়ে উঠত। মৃত্যুর পর শরীরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকাতে জীবিত অবস্থায় বিভিন্ন ভেষজ উদ্ভিদ খেতেন তারা। আর খেতেন বিশেষ এক ধরনের চা, যা বিষাক্ত হার্ব দিয়ে বানানো হতো। এই চা পান করার ফলে তাদের শরীরও বিষাক্ত হয়ে উঠত এবং মৃত শরীরে ম্যাগট তৈরি হতে পারত না। এইভাবে দীর্ঘদিন ধরে কড়া ডায়েটের ফলে ওই সন্ন্যাসী যখন একেবারে মৃতপ্রায়, তখন তাকে মাটির নিচে একটি কক্ষে স্থানান্তর করা হতো। তিনি সেই কক্ষের ভিতরেই ধ্যানে বসতেন আর বাঁশের তৈরি একটি ফানেলের মধ্য দিয়ে শ্বাস নিতেন। এইভাবেই তিনি মাটির নিচে ওই কক্ষে পড়ে থাকতেন। 3 বছর পর অন্য সন্ন্যাসীরা তাকে কক্ষ থেকে বের করে মন্দিরে নিয়ে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতেন। কোনো সন্ন্যাসীর যদি মমিফিকেশন না হতো তাহলে তাকে কবর দেওয়া হতো। বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে মমিফাইড সন্ন্যাসীরা মৃত নন, তারা অমরত্ব লাভ করেছেন এবং এভাবেই ধ্যানে মগ্ন। তবে যারা নিজেদের মমি করার চেষ্টা করেছেন তাদের মধ্যে খুবই কমই সফল হয়েছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে বৌদ্ধ মূর্তির মধ্যে সন্ন্যাসীর মমির খোঁজ মেলেনি খুব একটা। জাপান থেকে পাচার হওয়া ওই বিরল সোনার মূর্তিটি হাঙ্গেরির ন্যাশনাল মিউজিয়ামে বহুদিন ধরেই প্রদর্শিত হয়েছে। তারপর ইউরোপের লুক্সেমবার্গ মিউজিয়ামেও কিছুদিন রাখা ছিল মূর্তিটি। তারপর থেকে নেদারল্যান্ডের ড্রেন্স মিউজিয়ামই এখন তার ঠিকানা। মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। रोज हमारी लाइफ में क्या चल रहा है सर, हम ही जानते हैं। कभी कभी तो मन करता है कि सब कुछ छोड़ छाड़ के वापस चले। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় উত্তাল হয়ে উঠেছে নেট দুনিয়া। এর মধ্যে বলিউডে তারকারা স্বজনপ্রীতি ও পারিবারিক আধিপত্যের অভিযোগ তুলেছেন। করণ জোহর, যশ রাজ ফিল্মস ও সালমান খানকে বয়কটের অভিযোগ তোলা হয়েছিল আগেই। এবার শুরু হলো অনলাইন পিটিশন। এরই মধ্যে সালমান, করণ জোহরদের বয়কটের দাবিতে 40 লক্ষ মানুষ স্বাক্ষর করেছেন। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টারের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মেও যাতে এই সব তারকাদের কোনো ছবি প্রমোশন না হয় তার জন্য ভেবে দেখার অনুরোধ করা হয়েছে পিটিশনে। করণ জোহর এবং যশ রাজ ফিল্মসকে পুরোপুরি বয়কটের দাবি জানানো হয়েছে। এছাড়াও যেসব তারকা সন্তানদের এই সব প্রযোজনা সংস্থা লঞ্চ করেছে তাদেরও বয়কটের দাবি জানানো হয়েছে। কাইপোচে দিয়েই বলিউডে যাত্রা শুরু করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এরপর MS ধোনি, পিকে, রপ্তা, কেদারনাথ, ছিচড়ের মতো সিনেমায় অভিনয় করেছেন। গত সপ্তাহে আত্মহত্যা করেন সুশান্ত। তার আত্মহত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। এখন পর্যন্ত পুলিশ 13 জনের বয়ান রেকর্ড করেছে। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বিদেশিদের ভিসা ও গ্রিন কার্ড স্থগিত করলেন ট্রাম্প। অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে অ্যাসাইলাম আবেদন ও ওয়ার্ক পারমিট অযোগ্য। ব্যবস্থা না নিলে করোনায় কয়েক লাখ মানুষ মারা যেত, বললেন ট্রাম্প। নির্বাচনী জনসভার আরও 2 কর্মীর করোনা শনাক্ত। বাংলাদেশে করোনায় মৃত্যু 1,500 ছাড়ালো, নতুন 5 জেলাকে রেড জোন ঘোষণা। ব্রাজিলে করোনায় মৃত্যু 50,000-এর বেশি, সরকার বিরোধী বিক্ষোভ। 1,000-এরও কম মানুষ নিয়ে এবারের হজ আয়োজন সৌদির। বিদেশ থেকে যেতে পারবেন না কেউ, টাকা ফেরত পাবেন বাংলাদেশে নিবন্ধিতরা। ধাতব মূর্তির ভেতর ধ্যানে মগ্ন সত্যিকারের সন্ন্যাসী, চমকে গেলেন বিজ্ঞানীরা। এতক্ষণ দেখলেন বাংলা সংবাদ, সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স,
মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ।